যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনারকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বুঝছেন? কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে, কি পরিমাণে ওদেরকে কি বলবো, একদিন মাত্র দিছে ফিজিক্স পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে, আরো এরকম পরিবেশ আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। শুধু এই ম্যান হলের পানিগুলো তাদেরকে খাওয়াবেন, এতটুকু যদি পারেন। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি পুরো বিবেকের অভাব, এগুলো কি বিবেকবানের কাজ? এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলো উচিত হয়নি যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। উনি একটা এডুকেটেড মানে হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এসি রুমে বসে সিদ্ধান্ত নেন এই যে নোংরা ড্রেনের পানি, এই পানি আপনাকে এক গ্লাস এনে খাওয়ালে কেমন লাগবে আপনার? একটি 18 থেকে 19 বছরের শিক্ষার্থীর মুখ থেকে যখন এই তীব্র জাঝালো আর চরম ক্ষোভের কথাগুলো বেরিয়ে আসে, তখন বুঝতে হবে পানি শুধু রাস্তার উপরে ওঠেনি, পানি আসলে পিঠ ঠেকে দেওয়া দেওয়ালে গিয়ে ঠেকেছে এইচএসসি পরীক্ষার্থীদের। 2026 সালের এইচএসসি পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত অন্যতম এক কালো অধ্যায় হয়ে থাকবে। একদিকে প্রকৃতির নির্মম বন্যা আর ভারী বর্ষণ, অন্যদিকে আমাদের নীতি নির্ধারকদের একগুঁয়েমি আর সিদ্ধান্তহীনতা। নোংরা পানি মারিয়ে বুক সমান জলোচ্ছ্বাস পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যখন শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসতে হয়, তখন সেই পরীক্ষা আর মেধা যাচাইয়ের থাকে না, তা হয়ে দাঁড়ায় এক চরম মানসিক নির্যাতন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই দুর্যোগের মধ্যেও পরীক্ষা দিতে হলো শিক্ষার্থীদের, কেনই বা এই পরীক্ষাগুলো নিতে হলো, কেন আগে থেকে কোনো দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া গেল না, আর চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেন আমাদের পুরো প্রশাসনিক ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গল্পটা শুরু করা যাক চট্টগ্রাম থেকেই। সাঙ্গু আর ডলু নদীর পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের মানুষ বাঁচার লড়াইয়ে লড়ছিল। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢল চট্টগ্রাম সহ পুরো বিভাগকে লন্ডভন্ড করে দেয়। তার মধ্যে অন্যতম যে এলাকাগুলো ছিল তা ছিল বান্দরবন, খাগড়াছড়ির কিছু এলাকা, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া সহ আরও বিভিন্ন অঞ্চল, রয়েছে কক্সবাজারের মহেশখালী, পেকুয়া এবং চকরিয়া। প্রশাসন প্রথমে বলেছিল পরীক্ষা যথারীতি চলবে, কিন্তু পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন দেখা যায় 145টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে। তখন বাধ্য হয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হলেও বাকি 8 সাধারণ বোর্ড, মাদ্রাসা, কারিগরি বোর্ডের পরীক্ষা কিন্তু চালু রাখা হয়। আর এখানেই তৈরি হয় এক চরম বৈষম্য আর বিশৃঙ্খলা। নীতি নির্ধারকেরা হয়তো ভেবেছিলেন বন্যা শুধু চট্টগ্রামই হচ্ছে, কিন্তু তারা ঢাকার জলাবদ্ধতা, নোয়াখালীর হাতিয়ার বন্যা কিংবা কুমিল্লার কোমর সমান পানির কথা হয়তো এসি রুমের কাছের জানালা দিয়ে দেখতেই পাননি। কল্পনা করুন তো, আপনি গত 2 বছর ধরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার দিন সকালে উঠে দেখলেন আপনার ঘরের ভিতরে পানি, রাস্তায় কোমর সমান নোংরা স্রোত, কোনো রিক্সা নেই, গাড়ি নেই। আপনি প্লাস্টিকের নৌকায় বা ভ্যানে চড়ে কখনো বা সাঁতরে কেন্দ্রে পৌঁছালেন। আপনার পরনের কাপড় সম্পূর্ণ ভেজা, জুতো জোড়া পানিতে ভেসে গেছে, আর পকেটে থাকা একমাত্র আইডেন্টিটি, আপনার অ্যাডমিট কার্ডটি ভিজে একটা মন্ড হয়ে গেছে। এই অবস্থায় আপনি পরীক্ষার বেঞ্চে বসলেন। এসি তো দূরের কথা, মাথার উপরের ফ্যান থেকে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, কারণ এরকম বৃষ্টির মধ্যে বিদ্যুতেরও ভিব্রেট হচ্ছে, শরীর কাঁপছে ঠান্ডায়। এই অবস্থায় 3 ঘন্টা পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী কিভাবে তার সেরাটা দিবে পরীক্ষার হলে, এবং এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তারা কিভাবে দিবে সেটি আসলে বোধগম্য নয়। তারা আসলে পরীক্ষার খাতায় কি লিখবে এবং পরবর্তী জীবনের জন্য আসলে কি করবে। ঠিক এই কারণেই পরীক্ষার্থীদের ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফুটে উঠেছে শিক্ষামন্ত্রীর উপর। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, কেন আমাদের এই পরিস্থিতিতেও পরীক্ষা দিতে হবে? পরীক্ষা কি জীবনের চেয়েও বড়? একজন পরীক্ষার্থী ক্ষোভে ফেটে পড়ে মিডিয়ার সামনে বলে ফেলল যে সে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে এই ড্রেনের পানি খাওয়াতে চায়। এই বক্তব্য হয়তো প্রাতিষ্ঠানিক ভাষায় অশোভন মনে হতে পারে, কিন্তু এর পেছনের যে তীব্র যন্ত্রণা, যে মানসিক ট্রমা, তা কি আমাদের নীতি নির্ধারকেরা অনুধাবন করতে পেরেছেন? শিক্ষার্থীরা বলছেন, শীতকালে বা বছরের অন্য কোনো নিরাপদ সময়ে পরীক্ষা কেন নেওয়া হলো না? কেন এই ভরা বর্ষা আর বন্যার মৌসুমকেই বেছে নিতে হলো? এবার আসুন একটু গভীরে বিশ্লেষণ করা যাক সরকারের বা শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তিটা কি ছিল। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে।
কোনো এক অঞ্চলের জন্য পরীক্ষা স্থগিত করলে প্রশ্নপত্র ফাঁস বা সামঞ্জস্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। যদি কোনো এলাকার পরীক্ষা খুব বেশি বিঘ্নিত হয়, তবে তাদের জন্য বিকল্প প্রশ্নপত্রে পরে পরীক্ষা নেওয়া হবে। শুনতে যুক্তিটা খুবই চমৎকার এবং প্রাতিষ্ঠানিক মনে হয়, তাই না? কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জেলা প্রশাসনগুলো আগের দিন রাতে শিক্ষা বোর্ডকে রিপোর্ট দেয় পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু রাতের 3 ঘন্টার ভারী বৃষ্টিতে যে পুরো শহর তলিয়ে যায় সেই খবর সকাল 9টায় বোর্ডের কাছে পৌঁছায় না। ডিজিটাল বাংলাদেশের যুগে আমাদের আবহাওয়া পূর্বাভাসের ডেটা এবং শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এই যে বিশাল গ্যাপ, তার মাসুল দিতে হচ্ছে লাখ লাখ শিক্ষার্থীকে। একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করে বাকিদের পরীক্ষা চালু রাখার মানে হলো আপনি কৃত্রিমভাবে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি করছেন। যারা বন্যায় পরীক্ষা দিচ্ছে তারা ভাবছে তারা পিছিয়ে পড়ছে, আর যাদের পরীক্ষা স্থগিত হয়েছে তারা দীর্ঘ সেশন জটের আশঙ্কায় দিন গুনছে। এই সংকটের আরেকটি অন্ধকার দিক আছে যা সাধারণ চোখের আড়ালেই থেকে যায়। বন্যা শুধু যাতায়াতের কষ্ট বাড়ায় না, এটি একটি অর্থনৈতিক ও সামাজিক সংকটও তৈরি করে। চট্টগ্রাম এবং এর আশেপাশের বন্যা কবলিত এলাকার অনেক দরিদ্র ও মেধাবী পরীক্ষার্থীর ঘরবাড়ি ভেসে গেছে, বই খাতা নষ্ট হয়ে গেছে। যদিও প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এইসব সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে, কিন্তু পরীক্ষার এই মোমেন্টে একজন শিক্ষার্থীর কি টাকা দরকার, নাকি একটা শান্ত শুকনো ও নিরাপদ পরিবেশ দরকার? আমাদের শিক্ষা ব্যবস্থা বছরের পর বছর ধরে একটি সনাতন ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে আছে। দুর্যোগ আসবেই, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের এই যুগে যখন আমরা জানি যে জুন জুলাই মাসে নিয়মিত ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা হবে, তখনও কেন আমাদের পরীক্ষার রুটিন এই সময়টাতেই ফেলতে হবে? কেন আমাদের শিক্ষা পঞ্জিকা বা একাডেমিক ক্যালেন্ডারকে প্রকৃতির এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে রিডিজাইন করা হচ্ছে না? পরীক্ষা কেবল কিছু প্রশ্নের উত্তর খাতায় লিখে দিয়ে আসার নাম নয়। পরীক্ষা হলো একজন শিক্ষার্থীর মেধা, মনোযোগ আর মানসিক সুস্থতার এক সম্মিলিত প্রতিফলন। কিন্তু যখন রাষ্ট্র বা শিক্ষা ব্যবস্থা সেই সুস্থ পরিবেশটুকু দিতে ব্যর্থ হয়, তখন শিক্ষার্থীদের এই ক্ষোভ, এই অশ্রদ্ধা আর এই কান্না অত্যন্ত স্বাভাবিক। ড্রেনের পানি মারিয়ে পরীক্ষা দেওয়া এই জেনারেশন যখন ভবিষ্যতে রাষ্ট্রের হাল ধরবে, তখন তারা রাষ্ট্রকে কি ফিরিয়ে দেবে? আমরা আশা করব শিক্ষামন্ত্রীকে এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা শিক্ষার্থীদের এই ক্ষোভকে কেবল উশৃঙ্খলতা বা অশোভন বক্তব্য হিসেবে বরাবরের মতোই উড়িয়ে দেবেন না। এবার একটু আমলে নেবেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর ভেতরের গভীর ক্ষতটা বোঝার চেষ্টা করবেন। আগামী পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেন আরও মানবিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন পুরো দেশের মানুষের প্রত্যাশা। কারণ বর্তমান সময়ে দেশের এক এক প্রান্তে বন্যা চলছে, আবার এক এক প্রান্তে বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। এই সময়টির মধ্যে ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানেও এত পরিমাণ পানি দেখা গিয়েছে বিভিন্ন রাস্তায়, যেখানে গাড়ি চলাচল, মানুষের চলাচল সম্পূর্ণ বাধাগ্রস্ত হয়ে গিয়েছে। এবং ঢাকা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও এলাকাগুলোতে বন্যার পানি বাড়ছে বা জলাবদ্ধতা বাড়ছে। সেই সময়টাতে এরকম পরীক্ষা নেওয়াটা আসলেই যুক্তিযুক্ত কোনো বিষয় নয়। কারণ শিক্ষার্থীরা এর মধ্যে এত কষ্ট করে পরীক্ষা দিতে গিয়ে তারা পরীক্ষার খাতায় যা লিখবে তা তাদের 2 বছর বা তাদের শিক্ষা জীবনের পুরো প্রতিফলন এখানে ঘটবে না। তাদের পরবর্তী উচ্চশিক্ষার জন্য তারা পুরোপুরি প্রস্তুতি বা পরীক্ষা দিতে পারবে না, যা তাদের পরবর্তীতে জীবনের জন্য বড় ব্যাঘাত হয়ে দাঁড়াবে। আপনার এলাকায় আজকের এইচএসসি পরীক্ষার পরিস্থিতি কেমন ছিল? আপনি কি মনে করেন এই বন্যা ও দুর্যোগের মধ্যে পরীক্ষা চালু রাখা সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে নীতি নির্ধারকদের কান পর্যন্ত এই শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছায়।